বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিদেশিদের বিনিয়োগের আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। নির্বাচনের রোড ম্যাপ ইস্যুতে আগামী বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে কাল রাজধানীতে র্যালি। মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে রাষ্ট্রের 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। গোপন অভিযোগ জমা দিতে দুদকে হাসনাত ও সার্জিস। আবু সাইদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে সময় বাড়ল আরও 2 মাস। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। নতুন রূপে বর্ষবরণের আয়োজনে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিজের দেশের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বিভিন্ন দেশের কয়েক হাজার বিনিয়োগকারী 4 দিনের ব্যবসা সম্মেলনে যোগ দিয়েছেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর তৃতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি সামিটের উদ্বোধন করেন। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. You will not know what your business will be like. Why the whole world is following you. Why suddenly you look back, how did it happen? Bangladesh makes it happen. তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। Zero unemployment. The young people get excited about it. Because all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. And Bangladesh is a place to see that. How suddenly people, we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, little. বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স এই 4 প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন ও ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে আগামী 16 এপ্রিল দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবে বিএনপি, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একটি মহল বিএনপিকে ধর্মনিরপেক্ষ বানানোর অপচেষ্টায় লিপ্ত। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় পঞ্চদশ সংশোধনী, রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে ঐকমত্য কমিশনের কাছে দেয়া বিএনপির প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি। পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। প্রশ্ন আসতে পারে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল, মূলত এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি, সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি। নির্বাচন নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে
সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানান শহীদুদ্দিন চৌধুরী এনি। একই সাথে বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ ও সংহতি র্যালি করবে জাতীয়তাবাদী দল বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিকেল 4টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালিটি শুরু হবে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে র্যালিটি। এছাড়াও একই দিন দেশব্যাপী সকল মহানগরে এই কর্মসূচি পালিত হবে। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে রাষ্ট্রের 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে শেখ মুজিবের 10,000 মুরাল নির্মাণে অর্থ লুটপাটের তদন্ত শুরু করেছে সংস্থাটি। রাষ্ট্রীয় অর্থ অপচয়ের ঘটনায় দুদক গঠন করেছে 7 সদস্যের কমিটি। এদিকে গোপন বিষয়ে অভিযোগ জমা দিতে দুদকে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। রিপোর্ট ফরুক বাবুর। বছরব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে আওয়ামী লীগ সরকার উদযাপন করে মুজিব জন্ম শতবর্ষ। 2020 সালে আওয়ামী লীগ রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে অফিস আদালত থেকে শুরু করে দেশ বিদেশে নানা কর্মসূচি বাস্তবায়ন করে। দুদকের অভিযোগ, প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব শতবর্ষ পালন ও শেখ মুজিবের 10,000 মুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয় দেশের বিভিন্ন স্থানে। রাষ্ট্রীয় অর্থ খরচ করে এসব কিছু করা হয়। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা লুটপাট করেছেন, যা তদন্ত করে দেখতে কমিটি গঠন করেছে সংস্থাটি। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে এবং এখনও রেকর্ডপত্র পাওয়া যায়নি। সেগুলি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনাপূর্বক পরবর্তীতে তারা কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবেন। এদিকে দুদকে অভিযোগ জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে কিনা তা গোপন রেখেছেন তারা। কিছু অভিযোগ দিতে আসছিলাম। অভিযোগটা মানে কোনো সেক্টর ওয়ারি না, এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, তো এগুলা জানা যাবে, মিডিয়াতে আসবে। অভিযোগ কি কোনো ব্যক্তি নিয়ে নাকি দুদকের বিরুদ্ধে সরাসরি? দেখা যাক না, এগুলো ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ না, একটু বড়, তো এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরও অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে, যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না। তো সেই বিষয়গুলো সম্পর্কে যে তথ্যগুলো এসেছিল এগুলো উপস্থাপন করতে এসেছিলাম। ফরুক বাবু, বাংলাভিশন, ঢাকা।
জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আটক ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। ২৪ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কে আন্দোলনরত ছাত্রদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শান্তিপূর্ণভাবে পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান সাহসী আবু সাইদ, কিন্তু নির্মমভাবে কাছ থেকেই তার ওপর গুলি চালায় পুলিশ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ হন আবু সাইদ। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয়। ২রা মার্চ ২ পুলিশ সদস্য সহ ৪ জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বুধবার সকালে সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন জানায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। পরে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দেয় ট্রাইব্যুনাল। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। এছাড়া কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। ওনাদের জিজ্ঞাসাবাদের ডেট যদিও এটা 20, 21, 22 3টে দিন ধার্য হয়েছে। 3 দিন আমরা ডেট ঠিক করবো কাকে কবে জিজ্ঞাসাবাদ করব। একদিন করে। জি। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা হয়েছে। এর মধ্যে 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। চলতি বড় মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা দরে চাল এবং ৩৪ টাকা দরে গম কিনবে সরকার। ধান, চাল ও গম সংগ্রহের এই অভিযান চলবে আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ অগাস্ট পর্যন্ত। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, গতবারের তুলনায় কেজি প্রতি ৪ টাকা বেশিতে ধান ও সিদ্ধ চাল কেনা হবে। উৎপাদন খরচের সাথে মুনাফা যোগ করে এই দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। চলতি বড় মৌসুমে ৩.৫ লাখ টন ধান এবং ১৪ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে বলে জানান তিনি। এবার ফলন ভালো হওয়ায় খাদ্যশস্য সংগ্রহে সংকটের শঙ্কা নেই না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার আমরা ধানের ক্ষেত্রে ৩৬ টাকা, তাই না? জি স্যার। আর বড় ধানের আর চালের ব্যাপারে ৪৯ টাকা আমরা ধার্য করেছি। আর গম তেমন আনি নাই, তবু গমটা আমরা নোশনাল ৩৬ টাকা বলেছি যে গম যদি প্রকিউর করি। আর আমাদের প্রকিউরমেন্টটা কিন্তু মোটামুটি আমরা লক্ষ্যমাত্রা আমরা ইসে করেছি, মানে অ্যাচিভ করেছি। আমরা আশা করছি এটা পর্যাপ্ত হবে ইনশাল্লাহ। যখন শুরু হয়, হাওরে অলরেডি অল্প অল্প পরিমাণ শুরু হয়েছে। ১লা বৈশাখতে পুরোপুরি শুরু হবে। আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা ওখানে যাবেন, আনুষ্ঠানিকভাবে আগামীকাল উদ্বোধন করবেন। ২৪ এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে। এটা আগস্ট পর্যন্ত চলবে, ৩১ আগস্ট পর্যন্ত চলবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় 2টি ব্যাংক করা হবে। বলেছেন, দেশের ব্যাংকিং খাতের স্বাস্থ্য ভালো নয়। গত 10 বছরে খাতটিকে অপব্যবহার করা হয়েছে। পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থ পাচারকারীদের জীবন কঠিন করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। ব্যাংকিং খাতে খেলাপি এখন প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের 20.20% খেলাপি। ব্যাংকিং খাতে হতাশাজনক চিত্র ফুটে তুলছে। বিগত সরকার লুটপাটে বেশ কিছু দুর্বল ব্যাংক এখন নিভু। এমন প্রেক্ষাপটে বুধবার রাজধানীতে BIBM কার্যালয়ে বার্ষিক ব্যাংকিং সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। তুলে ধরেন ব্যাংকিং খাতের দুরবস্থা। ভিতর দিয়ে গিয়েছে, কারণ আমরা কি দেখতে পাই, because of the governance failure, because of political interventions and so on, accumulation of large
নন পারফর্মিং লোন হয়ে গেছে আমাদের এখানে, যেটা ক্রমান্বয়ে বাড়ছে। ব্যাংক শুড বি রান বাই দ্য বোর্ড, বাট হোয়াট ইজ আওয়ার ইন্টারেস্ট ইজ দ্যাট বোর্ড ইজ ডুইং দ্য রাইট জব, ম্যানেজমেন্ট ইজ ডুইং দ্য রাইট জব। গভর্নর জানান, ইসলামী ব্যাংকগুলোকে একদম নতুন রূপে নেওয়া হবে। সব ব্যাংকগুলোকে একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে। Islamic banking will be completely reshaped. Yes, we have one large Islamic bank and many small Islamic banks, and many of those are in trouble. So we are going to merge many of those and hopefully make two large Islamic banks. এই সময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান আব্দুল্লাহ সরকার বলেন, সাধারণ গ্রাহকদের আস্থা ফেরাতে না পারলে কোনো সহায়তায় কাজ হবে না। Depositor and investor have already lost confidence in the banking sector. Thus, many of the banks are now limping for their survival. So, the present government, the Minister of Finance and Bangladesh Bank Governor and Bangladesh Bank Management is taking very strong steps to salvage those banks. But to salvage them, first of all, now we have to develop the confidence of the depositor. গভর্নর জানান, সব ব্যাংকের অবস্থা খারাপ নয়, তবে যেগুলো খারাপ সেগুলোর অবস্থা বেশ খারাপ। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ বাতিল হলো। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। এর পাশাপাশি 2022 সালের 29 জুন দেয়া এই সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। আদেশে বলা হয়, যেসব পণ্য বোঝাই যানবাহন এরই মধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করতে পারবে। বর্তমানে স্থলপথে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা হয়। এর বাইরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বন্দরের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক অন্য দেশে রপ্তানির বিষয়টিও বাধাগ্রস্ত হবে। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে এবার উৎসবের নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। শোভাযাত্রা, কনসার্ট, ড্রোন শো সহ থাকছে নানা আয়োজন। চৈত্র সংক্রান্তি ও বৈশাখ আয়োজন উপলক্ষে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটিই জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। জানান, সকল জাতি ও গোষ্ঠী নিয়ে এবারে সব আয়োজন করা হবে। চৈত্র সংক্রান্তি থেকে পর্যায়ক্রমে শিল্পকলা একাডেমিতে সাধু সঙ্গীর আয়োজনও করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। নববর্ষে সুরের ধারা অনুষ্ঠানে ভেন্যু পরিবর্তন করে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে করা হবে। এবার শুধু বাংলা গান নয়, অন্য ভাষার গানও থাকছে সুরের ধারা অনুষ্ঠানে। মানিক মিয়া এভিনিউতে ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় চীনের সহায়তায় দেশ ও সংস্কৃতি বিষয়ে বিশেষ ড্রোন শোর আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে 12টি জেলায় অ্যাক্রোবেটিক শোরও আয়োজন করা হবে। এবং তারা গাবেন হচ্ছে আমি নিশ্চিত এবারে উৎসব সবার অংশগ্রহণে হবে। আর একটা প্রশ্ন কি ছিল, মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে? এটা তো শোভাযাত্রা। এখন আপনারা জানেন যে এটার নাম একসময় ছিল, যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা। তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে। বৈষম্যহীনতার তৃষ্ণা মুছে দিতে নতুন রূপে বর্ষবরণের আয়োজনে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। রাজনীতির নামে জমিদারি শোষণের প্রতিবাদ জানাতে গড়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের প্রতীক স্বৈরাচার শেখ হাসিনার মুখচ্ছবি। নববর্ষে মানুষের মন নবরূপে রাঙিয়ে দিতে থাকছে ভিন্ন চিত্রকল্প। পুরাতন রঙের আঁচে নতুনভাবে রাঙানো হচ্ছে বৈষম্যহীন বৈশাখ। এবার বর্ষবরণের শোভাযাত্রায় থাকছে না নিরাপত্তার নামে পায়ে শিকল দেয়ার বিগত বছরের চিত্র। রিপোর্ট ফরুক বাবুর। ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে ফাগুন, যেমন চোরাবালিতে হারিয়ে গেছে লুটপাটের উন্নয়নের পদধ্বনি। নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার বর্ষবরণ শোভাযাত্রায় থাকছে ফ্যাসিস্টের প্রতীক স্বৈরাচার শেখ হাসিনার মুখচ্ছবি। সৃষ্টি ছাড়া নারী সেজেছে রঙিন মেজাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মোটিভ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
এক মুক্ত আকাশ সাথে শান্ত শীতল শহরে শিল্পীরা বসেছেন মনের কথা প্রকাশে। হতাশার মুখে হাসি ফুটিয়ে গড়ে তুলছেন প্রতিকৃতি। এখানে অন্যান্য আমাদের লোকজ ফর্মের সাথে একটা দানবাকৃতি প্রতিকৃতি রাখা হয়েছে। 11 তারিখের পরে আমাদের এটা ডিসিশনটা হবে, আমরা এই ফ্যাসিস্টের প্রতিকৃতি নিয়ে আমরা রাজপথে যাব কি যাব না। সৃষ্টিশীল নতুন এই বৈশাখে মুছে যাক বৈষম্যের তৃষ্ণা, ঠিকঠাক বসুক দিগন্তের নীল হালখাতা। বাঙালির 400 বছরের ইতিহাস, মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হবে এবারের আয়োজনে। মগজ ভুলে গেছে যেসব স্মৃতি, তার স্মরণে প্রকৃতি রক্ষার আহ্বান থাকছে পটচিত্রে। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের ভাষা আন্দোলনের সময় যারা জীবন দিয়েছেন, ওনাদের স্মরণে এবং আমাদের যে তরুণ প্রজন্ম ছাত্র জনতা যে আমাদের নতুন করে আমাদের সেই বৈষম্য দূর করার জন্য যারা বুকে তাজা রক্ত দিলেন, সেটা স্মরণে একটা পটচিত্র হবে, সেটা হচ্ছে বাংলাদেশ পটচিত্র। 1432 বাংলা নববর্ষ দিচ্ছে হাতছানি। তাকে স্বাগত জানাতে বরাবরের মতো উৎসবে মেতে উঠেছে চারুকলার শিক্ষক থেকে শিক্ষার্থীরা। মধ্যযুগে লিঙ্গ, শ্রেণী, বর্ণ, গোত্রের বৈষম্য দূর করতে ব্যবহার হতো মুখোশ। চলছে তার নিরবিচ্ছিন্ন কর্মযজ্ঞ। এবারে থিমটা আসলে একটু ডিফারেন্ট। অন্য বছর যেমন হয়েছে তা থেকে একটু কমপ্লিকেটেড বলতে পারি। যেহেতু এবার বিপ্লব হলো, বিপ্লবের পর এটা হচ্ছে আমাদের ফ্যাসিস্ট সরকারের পর হচ্ছে প্রথম মঙ্গল শোভাযাত্রা, তো তারও এখানে বেশ বিভিন্ন ধরনের ভাস্কর্য, বিভিন্ন ধরনের শোভাযাত্রা রয়েছে। যেমন আমরা মুগ্ধের পানির বোতলের একটা স্ট্রাকচার রেখেছি, তারপর ফেসিবাদ সরকারের একটা স্ট্রাকচার রয়েছে। আমাদের কথা বলার, এমনকি আমাদের তুলি ধরারও স্বাধীনতা ছিল না। যেহেতু এখন তুলির আচরটা আর একটু আমরা স্বাধীনতা পেয়েছি, এখন মনে হয় ভালো, সবকিছু ভালোই চলছে। ক্ষমতার দাপটে আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা নামকরণ হয়, যার স্বীকৃতি পায় আন্তর্জাতিক অঙ্গনে। এবার কোন নামে উদযাপন হবে বর্ষবরণের শোভাযাত্রা, সেই সিদ্ধান্তে এখনো পৌঁছায়নি আয়োজকরা। এবার একটু দীর্ঘ একটা বহর শোভাযাত্রা হবে, ফলে এখানে নিরাপত্তার একটা বিষয় তো আসলে প্রয়োজন তো আছেই। আমরা বলেছি যেমনভাবে আমাদেরকে নিরাপত্তাটা যেন দেয়া হয়, যাতে শোভাযাত্রার যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, সেই জিনিসগুলো যেন বাধাগ্রস্ত না হয়। এটা আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা হয়েছে, এখন অনেকের প্রশ্ন আছে, কিন্তু আমি চাইছি বা আমরা চাইছি, চারুকলা অনুষদ চাইছি এমন একটা জায়গায় আমরা যেতে, সবাইকে যেন সবার অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে নিশ্চিত যেভাবে করা যায় সেই দিকে যেতে। এবং আমরা এটা পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি, আমরা 2-1 দিনের মধ্যে সেই জিনিসটার সিদ্ধান্ত জানিয়ে দেব। যুগ যুগ ধরে বহু মানুষ চেয়েছে বিভেদ তৈরি করতে, কিন্তু জীবনযাত্রা, সংস্কৃতি, ঐতিহ্যে প্রভাব মিলে যেতে বাধ্য। সাম্রাজ্যের হস্তান্তর হয়েছে, যার প্রভাব পড়েছে স্থাপত্যে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সিলেট নগরীর শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে সিলেট অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তারা ইসরায়েলের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে লয়ার্স অফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়। চাঁপাইনবাবগঞ্জ সকালে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বর্জনের ডাকে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়েছে উপজেলা শহীদ মিনার চত্বরে। নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে রংপুরেও। স্থানীয় প্রেস ক্লাব এলাকায় সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি হয়। সাতক্ষীরায় বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। বক্তারা ইসরায়েলি পণ্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন। গাজায় ইসরায়েলি বর্বরতা আর হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং আল আকসা পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। অল পিপলস অফ মোহাম্মদপুর ও আদাবর থানার ব্যানারে একটি সংগঠন সকালে মোহাম্মদপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে মিছিল নিয়ে তারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করে। এছাড়া একই দাবিতে ওই জায়গায় আলাদা মানববন্ধন করে মোহাম্মদপুর ও আদাবরের সর্বস্তরের জনগণের ব্যানারে আরেকটি সংগঠন।
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য সমন্বিত পদ্ধতিতে ভোটদান প্রক্রিয়ায় যাওয়ার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে বৃহৎ আকারে ভোট কাস্টিং করতে হলে প্রক্সি ভোটের কোনো বিকল্প নেই। সকালে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, আগামী জাতীয় নির্বাচনে অনলাইন, পোস্টাল ও প্রক্সি এই তিনটি মাধ্যমেই প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তিনটি মাধ্যমের মধ্যে প্রত্যেকটি ভোটিং পদ্ধতিরই কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি। তবে প্রক্সি ভোটে সবচেয়ে বেশি ভোট কাস্ট করা সম্ভব। এবারই পরীক্ষামূলকভাবে প্রবাসীদেরকে ভোটদানের সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ঈদ যাত্রায় মোট 15 দিনে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত ও 835 জন আহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে সড়কে 322 জন, রেল ও নৌপথে 30 জন নিহত হয়েছেন। আর ঈদ যাত্রায় দুর্ঘটনার তালিকায় শীর্ষে ছিল মোটরসাইকেল। 24 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত মোট 15 দিনের এবারের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার তথ্য উপাত্ত জানাতেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন হয়। দেশের সড়ক, মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশার অবাধ চলাচল সহ দুর্ঘটনার 7টি কারণ উল্লেখ করে ঈদ যাত্রায় বিভিন্ন সময়ে সড়ক, রেল ও নৌপথে হতাহতদের সংখ্যা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। জানানো হয়, সরকারের সদিচ্ছা ও প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রায় সড়ক পথ আগের চেয়ে বেশি যাত্রী বান্ধব হয়েছে। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ সহ সড়কে দুর্ঘটনা প্রতিরোধে 11 দফা সুপারিশও করে যাত্রী কল্যাণ সমিতি। প্রয়াত অধ্যাপক আ.আ.ম. আরেফিন সিদ্দিক অসাধারণ ব্যক্তিত্ব, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক গুণাবলীর মাধ্যমে অনেক মানুষের মন জয় করেছেন, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রয়াত উপাচার্য সম্পর্কে ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক ও ব্যক্তিগত পরামর্শক হিসেবে তিনি বহু মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ এই স্মরণসভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই মোহাম্মদ আতিকুল্লাহ সিদ্দিক, অধ্যাপক শাকওয়াত আলী খান সহ তার সহকর্মীবৃন্দ, বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ স্মরণসভায় স্মৃতিচারণ করেন। দুর্নীতিমুক্ত হয়ে সৎ মানুষ হতে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় গেল 16 বছরে দেশের সব সেক্টরে হওয়া দুর্নীতির সমালোচনা করেন তিনি। প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সবুর খান সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিএফআই এর ভুয়া ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ে গতরাতে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত যুবককে উদ্ধার এবং অপহরণকারী দলের প্রধান সহ 9 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে 8 থেকে 10 জনের একটি দল ডিজিএফআই হেডকোয়ার্টারের ভুয়া ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামের সৌদি প্রবাসী মালুম মিয়ার ছেলে রিফাতকে অপহরণ করে। খবর পেয়ে পুলিশ আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। অপহরণকারীরা পুলিশকে ডিজিএফআই এর ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরাও তাদের প্রকৃত ডিজিএফআই কর্মকর্তা ভেবে চলে যান। এরপর দলটি রিফাতের পরিবারের কাছে 3 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অপারেশনের মাধ্যমে অপহৃত রিফাতকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়। একই দিন অপহরণকারী দলের প্রধান সহ 9 জনকে কসবা থেকে আটক করা হয়। আনসার ভিডিপি এবং গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন GDHS এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। সকালে রাজধানীর খিলগাঁও আনসার ও ভিডিপি সদর দপ্তরের অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই চুক্তির মাধ্যমে 24 ঘন্টা সুখী অ্যাপের মাধ্যমে বৈষম্যহীন আধুনিক স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ পাবেন বাহিনীটির সকল সদস্য। ভিডিও কনসালটেশন, হোম ল্যাব টেস্ট, ওষুধ সরবরাহ, মানসিক স্বাস্থ্যসেবা, গর্ভকালীন পরিচর্যা, অ্যাম্বুলেন্স ও হাসপাতাল সেবা সহ থাকবে ব্লাড ব্যাংকের মতো জরুরি সেবা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ সহ গ্রামীণ গ্রুপের কর্মকর্তারা। শেষ করব যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিদেশিদের বিনিয়োগের আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে আগামী বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে কাল রাজধানীতে র্যালি। মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে রাষ্ট্রের 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। গোপন অভিযোগ জমা দিতে দুদকে হাসনাত ও সার্জিস। আবু সাইদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে সময় বাড়ালো আরো 2 মাস। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে এবার উৎসবের নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। নতুন রূপে বর্ষবরণের আয়োজনে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।